জেনারেল শামীম কমাল, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে ধরেন এই যুদ্ধবিরতি কার্যকর যে খুব দীর্ঘমেয়াদে হবে কি হবে না সেই সংশয় সম্ভবত যারা যুদ্ধবিরতিতে কথা বলছে এই প্রশ্ন সম্ভবত তাদের মনে রয়েছে। ফলে আবার এই প্রশ্ন উঠছে যে মিডল ইস্টের যে ভূ রাজনীতি সেখানে কাতারের সঙ্গে মানে দেশগুলোর যে অভিন্ন কোনো অবস্থান নাই, বিশেষ করে শিয়া সুন্নি নানান ধরনের বিভেদ রয়েছে। ফলে সেক্ষেত্রে আমরা ইরাক, কুয়েত, একের পর এক সিরিয়া, লিবিয়া, ইয়েমেন একের পর এক দেশগুলোকে ধ্বংস হতে দেখেছি। ইরানের ক্ষেত্রে হয়তো করাটা ততটা সহজ হয়নি বা হবে না, কিন্তু পরের টার্গেট কি আবারও ইরান নাকি আবার অন্য কোনো দেশও টার্গেট হতে পারে মিডল ইস্টে? জি, বিষয়টা নির্ভর করছে যে দেখুন আপনার এখানে যে দেশগুলির কথা বললেন, আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই, সেই এখানে যুদ্ধটা কিন্তু মূলত হচ্ছে আরব এবং ইসরায়েলের মধ্যে। তাহলে আপনার ইসরায়েল সৃষ্টির পর থেকে যে 4টা যুদ্ধ হয়েছে সেখানে কিন্তু সুন্নি দেশগুলি পার্টিসিপেট করেছিল, রাইট? তখন কিন্তু ইরানের কোনো মানে ভূমিকাই ছিল না। মানে 48-এ, 56-এ, 67 এবং 73 এই 4টা যুদ্ধ কিন্তু সুন্নি। আরব বিশ্ব কিন্তু 2 ভাগে বিভক্ত, রাইট? শিয়া এবং সুন্নি। শিয়া হচ্ছে গিয়ে only 15% আর 85% কিন্তু হচ্ছে সুন্নি। এবং এই যে 4টা মেজর আরব ইসরায়েল যুদ্ধ হয়েছে এটা কিন্তু সুন্নি বিশ্ব করেছে। এখন 73-তে ক্যাম্প ডেভিডে যখন আপনার নাসের এসে এগ্রিমেন্ট করলো, তারা একটা সুন্নি দেশগুলো একটা স্ট্রেট একটা সেফ ডিডাকশনে আসলো যে কোনোদিনই ইসরায়েলের সাথে পারা সম্ভব না। কারণ হচ্ছে একটা, প্রত্যেকবারই কিন্তু আরব রাষ্ট্রগুলি জিতছিল, যুদ্ধে জয়লাভ করছিল, কিন্তু শেষ মুহূর্তে মার্কিন এয়ারফোর্স সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে ইসরায়েলের পক্ষে এর ফলাফল নিয়ে গেছে। সুতরাং তখন থেকে মোটামুটি কান ধরে উঠে বসলো যে সুন্নি দেশগুলি যে কোনোদিনই ইসরায়েলের বিরুদ্ধে লাগতে যাবে না। 73 থেকে 79 পর্যন্ত এটা কিন্তু কুশন পিরিয়ড গেছে, এর মধ্যে কোনো আরব ইসরায়েল দ্বন্দ্ব ছিল না। যখন আপনার শাহ রেজিম চেঞ্জ হলো, খামেনি যখন আসলেন এক্সাইল থেকে, তারপরে কিন্তু শুরু হলো আবার আরব ইসরায়েল যুদ্ধটা। এইবার কিন্তু নেতৃত্বে আসলো শিয়া কান্ট্রি ইরান, রাইট? তো ইরান কি করছে দেখুন, আপনার প্রক্সি করছে কাকে দিয়ে? ইয়েমেনকে দিয়ে, হিজবুল্লাহকে লেবাননে, রাইট? এদিকে হুতিদেরকে ইয়েমেনে, এমনকি সিরিয়াতে যে বাশার আল আসাদ, তারা কিন্তু বেসিক্যালি শিয়া সম্প্রদায়, যদিও 82% আর 80% হচ্ছে সুন্নি, কিন্তু যেহেতু শাসক গোষ্ঠী আলাইটের, সুতরাং ইভেন এখনও আপনার ইরাকে কিন্তু শিয়া সম্প্রদায় শক্তিশালী। সো সব জায়গায় এরা হচ্ছে এদেরকে দিয়ে মোটামুটি যুদ্ধটা অর্গানাইজ করছিল। তো এখন এই যুদ্ধটাতে আমি যদি মানে সামরিক দৃষ্টিকোণ থেকে বলি, তাহলে অপারেশনালি ইউএসএ এবং ইসরায়েল জিতেছে, কিন্তু স্ট্র্যাটেজিক্যালি তারা হেরেছে ইরানের কাছে। এখন যদি 4টা মূল টার্গেট আমি বলি যেটার কারণে ব্যর্থ হয়েছে, একটা হলো যে পরমাণু স্থাপনা ধ্বংস করা একটা টার্গেট ছিল, তারা ব্যর্থ হয়েছে। রেজিম পরিবর্তন একটা টার্গেট ছিল, সেই টার্গেটটা তারা ব্যর্থ হয়েছে। থার্ড হলো ডিপেন্ড করবে এখন মানে ইরানের যাত্রাভিমানে আঘাত করেছে, এইটাকে নিশ্চিত করলো ইরান অচিরেই বা যত তাড়াতাড়ি সম্ভব তার নিউক্লিয়ার ক্যাপাবিলিটি ডেভেলপ করবে। ইরান কিন্তু ওই পর্যায়ে আছে। খুবই ইন্টারেস্টিং বিষয়, ইরানের যে এই যে নিউক্লিয়ার প্রজেক্ট, এটা কিন্তু আমেরিকানরা শুরু করে দিয়েছে। সুতরাং এমন একটা জায়গায় ইরানকে নিয়ে গেল, ইরান এখন ভবিষ্যতের জন্য পুরা ইরান ইউনাইটেড হবে, যত টাকা খরচ হয় তত টাকা এখানে বিনিয়োগ করবে এবং যত তাড়াতাড়ি সম্ভব তারা কিন্তু নিউক্লিয়ার ক্যাপাবিলিটি অর্জন করবে। এতদিন কিন্তু শান্তিপূর্ণ। দেখুন ইসরায়েল যে নেতানিয়াহু সামনে নির্বাচনে জয়লাভ করার জন্যই কিন্তু মানে ইউএসএকে বাধ্য করেছে এই যুদ্ধে নিয়ে আসার জন্য। এবার এটা নিশ্চিত থাকেন সামনে নির্বাচনে নেতানিয়াহু গোহারা হারতে যাচ্ছে। তার মানে যদি এখন চিন্তা করেন যে ইসরায়েলের যে ইন্টারেস্টগুলি আছে সবগুলো ইন্টারেস্ট কিন্তু ব্যর্থ হয়ে যায়। এখন আমরা দেখব সামনে হিজবুল্লাহ কী করে, হুতিরা কী করে, এরা কিন্তু থামবে না, এরা আরো বেশি এনার্জাইজড হবে, এদেরকে আরো বেশি। এবং এই কাজটাই যে হিজবুল্লাহ বা হুতিদেরকে ইরানের ভূমিতে নিয়ে এসে তাদের ট্রেনিং, প্রশিক্ষণ, অস্ত্র, গোলাবারুদ সব কিন্তু ইরান এককভাবে সাপ্লাই করছে। তাহলে আপনি দেখুন যে কয়টা টার্গেট নিয়ে ইরানকে আক্রমণ করেছে সব জায়গায় কিন্তু ইসরায়েল এবং ইউএসএ ব্যর্থ হয়েছে। ইউএসএর জন্য এত পাওয়ারফুল একটা দেশ পৃথিবী কাঁপাতে পারে, আর এখানে ছোট্ট একটা নিউক্লিয়ার স্থাপনাকে ধ্বংস করতে পারলো না। যদি ধ্বংসই হতো তাহলে কেন বলছে না তেজস্ক্রিয়তা কোথায়? সুতরাং সর্বসাকল্যে এর থেকে মারাত্মক অস্ত্র যেটা ইরানের ছিল সেটা তো এখন ইরান ব্যবহার করে নাই, সেটা হরমুজ। মাত্র 33 কিলোমিটার লেন্থ, এবং এই হরমুজে ইরান তো পৃথিবীর হচ্ছে ক্রুড ওয়েলে 9ম দেশ এবং গ্যাসে হচ্ছে 3য়, রাইট? এবং এই যে যে দেশগুলোর কথা বললেন সবচেয়ে বেশি ডিপেন্ডেন্ট হচ্ছে কিন্তু হরমুজের উপর হচ্ছে কাতার। কাতার বছরে $100 বিলিয়ন
শুধুমাত্র এলএনজি রপ্তানি করে। সৌদি আরবের 60% বাজেট, বাহরাইনের 60% বাজেট এই হরমুজ পণ্য দিয়ে যেতে হয়। এখনও কিন্তু ইরান ওই অস্ত্র ব্যবহার করে। আমি আপনাকে আগে ইন্টারভিউতে বলেছিলাম, রাইট, যে এইটা একটা মারাত্মক অস্ত্র। এবং আর একটা জিনিস আছে যেটা ইরান ব্যবহার করে, ইরানে কিন্তু বায়োলজিক্যাল অস্ত্র আছে যেটা ব্যবহার করেনি। তো সর্বসাকুল্যে এই যুদ্ধটা কিন্তু ফলাফল গেল ইরানের পক্ষে।